আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিআরসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পাকিস্তানের রাজধানীতে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত 12। আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত। তাইওয়ান ইস্যুতে কূটনৈতিক দ্বন্দ্বে মুখোমুখি চীন ও জাপান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনার নাকচ সিরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। পাকিস্তানের রাজধানীতে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত 12। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের G11 এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। ইসলামাবাদ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি নিরাপত্তা বেষ্টনীর পেছনে থাকা আগুনে ঝলসে যাওয়া একটি গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক AFP-কে জানান, আমি আমার গাড়ি পার্ক করে কমপ্লেক্সের ভিতরে ঢুকতেই গেটে বিকট শব্দ শুনি। সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আইনজীবী এবং সাধারণ মানুষ জ্ঞানশূন্য হয়ে কমপ্লেক্সের ভিতরে দিকবিদিক ছুটে শুরু করে। আমি গেটের কাছে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখি, বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই ঘটনাকে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক্সে একটি পোস্টে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই ঘটনাকে সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করেন পাকিস্তান সেনাবাহিনী আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল এবং বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে এই যুদ্ধ লড়ছে, তাদের জন্য আজ ইসলামাবাদ জেলা আদালতে হওয়া এই আত্মঘাতী হামলা একটি সতর্কবার্তা। তিনি আরও যোগ করেন, এই পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার জন্য বৃহত্তর আশা পোষণ করা বৃথা হবে। গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতির মধ্যেও অধিকৃত পশ্চিম তীর ও গাজার বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ১১ নভেম্বর গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, রাজধানী গাজার আল শিফা হাসপাতালে ৩৫ জন অজ্ঞাতনামা ফিলিস্তিনির মরদেহ পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জাম সেন্ট্রাল গাজা থেকে জানান, প্রতিদিন গাজার পরিবারগুলো হাসপাতাল ও মর্গে গিয়ে তাদের প্রিয়জনের খোঁজে মরিয়া হয়ে উঠছেন। অনেকেই পোশাক বা চিহ্ন দেখে মরদেহ শনাক্ত করার চেষ্টা করছেন, কিন্তু বেশিরভাগ সময়ই তা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, ফরেনসিক বিশেষজ্ঞরা পচনশীল মরদেহ ও ডিএনএ পরীক্ষার সরঞ্জামের ঘাটতির কারণে শনাক্তকরণে বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন। ফলে বহু পরিবার এখনও প্রিয়জনের খোঁজ না পেয়ে অসহায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ফিলিস্তিনি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৯,১৮২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০০০-এর বেশি আহত হয়েছেন। এছাড়া গত বছরের ১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হাতে ২৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে গাজা প্রশাসন। পর্যবেক্ষকরা ধারণা করেন, ইসরায়েলের অভিযানের ২ বছর পরও গাজার বিভিন্ন স্থানে হাজার হাজার নিখোঁজ মানুষের মরদেহ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে।
তাইওয়ান ইস্যুতে কূটনৈতিক দ্বন্দ্বে মুখোমুখি চীন ও জাপান। তাইওয়ান ইস্যুতে ক্রমবর্ধমান কূটনৈতিক দ্বন্দ্বের মুখোমুখি হয়েছে চীন ও জাপান। জাপানের নতুন প্রধানমন্ত্রী সামা তাকাইচি বলেছেন, তাইওয়ান নিয়ে সংঘাত ঘটলে এবং তাতে অস্তিত্বের হুমকি দেখা দিলে আত্মরক্ষার্থে জাপান তার বাহিনী মোতায়েন করতে পারে। বেইজিং তার এই মন্তব্যকে তাইওয়ানের উপর চীনের সার্বভৌমত্বের দাবির প্রতি হুমকি হিসেবে দেখছে। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি সংসদীয় কমিটিতে বলেন, যদি তাইওয়ানে কোনো জরুরি পরিস্থিতিতে যুদ্ধজাহাজ এবং শক্তি ব্যবহার হয় তবে তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে ধরা যেতে পারে। আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তার মন্তব্য ২০১৫ সালের সমষ্টিগত আত্মরক্ষা আইন উদ্দীপিত করেছে, যা শিনজো আবের সময়ে পাশ হয়। এই আইনের অধীনে জাপান নিজে আক্রমণের শিকার না হলেও মিত্র দেশকে সাহায্য করতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক পদক্ষেপে সহায়তা করতে পারে জাপান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ওসাকায় চীনা কনসাল জেনারেল শুয়ে জিয়ান এক্সে পোস্ট করেন, যদি আমাদের দিকে নোংরাভাবে ঘাড় ঘোরানো হয় তাহলে কোনো রকম দ্বিধা ছাড়াই তা কর্তন করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আপনারা কি প্রস্তুত? টোকিও তার পোস্টটিকে চরমভাবে অনুপযুক্ত বলে অভিযোগ করেছে এবং তা দ্রুত মুছে ফেলতে বলেছে। জাপানের সরকারি মুখপাত্র মিনোরু কিহারা উল্লেখ করেন, ওই কূটনীতিকের আরও অনেক অনুপযুক্ত মন্তব্য রয়েছে। চীনা কর্মকর্তারা দাবি করেন তাকাইচির মন্তব্য ভুল এবং বিপজ্জনক এবং জাপানকে সতর্ক করেছেন তাইওয়ানকে স্বাধীনতাবাদী সংকেত পাঠাবেন না। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্টের দফতর চীনের হুমকিপূর্ণ ভাষা নিন্দা করেছে এবং বলেছে এটি স্বাভাবিক কূটনৈতিক আচরণের বাইরে। ওদিকে জাপানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জর্জ গ্লাস এক্সে মন্তব্য করেন, শুরেই জিয়ানের মন্তব্য তাকাইচি ও জাপানি জনগণের জন্য হুমকিস্বরূপ। এই দ্বন্দ্ব শুরু হয় তার কয়েক সপ্তাহ আগে যখন তাকাইচি তাইওয়ানের উপদেষ্টা লেই চিং তেয়ের সঙ্গে অ্যাপেক্স সামিটে সাক্ষাৎ করেন। ওই সম্মেলনে তিনি শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করেন এবং গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ার অঙ্গীকার করেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ করেছেন সিরিয়ার বিপ্লবী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। একই সঙ্গে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে তার আব্রাহাম অ্যাকর্ডস উদ্যোগকে সক্রিয় করার চেষ্টা করছেন, তখনই সিরিয়ার পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো। সোমবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে আল শারা স্পষ্টভাবে বলেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সিরিয়ার পরিস্থিতি সেই সব দেশের মতো নয়। তিনি বলেন, সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে আর ইসরায়েল ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমি দখল করে আছে। বর্তমানে আমরা ইসরায়েলের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় যাচ্ছি না। হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই ধরনের আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে। তিনি আরও জানান, ২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে দখলাদিত্য আরও বাড়িয়েছে আর এটি সিরিয়ার জন্য বাস্তবেই বড় সংকট তৈরি করেছে। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়েছিল। এটি মূলত আব্রাহাম অ্যাকর্ডস। ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন, সিরিয়া ও সৌদি আরবও শেষ পর্যন্ত এই চুক্তিতে যুক্ত হতে পারে বলে তিনি আশা করেন। এদিকে আইএস বিরোধী বৈশ্বিক জোটে সিরিয়ার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট আল শারা বলেন, আমাদের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কিছু কারণ আছে, তবে সেটি এখন থেকে সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে হতে হবে। তিনি আরও বলেন, এই বিষয়ে আলোচনা দরকার এবং আইএস ইস্যুতে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো জরুরি। অন্যদিকে সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল মুস্তাফা জানিয়েছেন, আইএস বিরোধী বৈশ্বিক জোট